আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই খুবই ভালো আছো। তোমরা যারা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বি ইউনিট ভর্তি পরীক্ষায় অংশ নিতে যাচ্ছ, তোমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয় উপযোগী বেশ কিছু বাংলা প্রশ্ন আমরা এখন সমাধান করব এবং এর সাথে সম্পৃক্ত নানা তথ্য আমরা জানার চেষ্টা করব, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই কাজে দিবে আশা করি। তো চলো শুরু করি। আমাদের প্রথম প্রশ্নে বলা হয়েছে মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্যে মেঘনাদের উপাধি কোনটা ছিল? মেঘনাদের উপাধি কোনটা ছিল? দেখো, তোমরা যারা মেঘনাদ বধ কাব্য পড়েছো তা তোমাদের বিভীষণের প্রতি মেঘনাদ কবিতা যেটা আছে, মেঘনাদ বধ কাব্যের কোন কবিতা? বিভীষণের প্রতি মেঘনাদ, বিভীষণের প্রতি মেঘনাদ। তো এই কবিতার ক্ষেত্রে নানা জায়গায় দেখবা যে বিভীষণকে নানা উপাধি দিয়ে উল্লেখ করা হয়েছে, পাশাপাশি মেঘনাদকে উল্লেখ করা হয়েছে, এর পাশাপাশি নানা সময় দেখবা যে লক্ষণকেও নানা উপাধি দিয়ে উল্লেখ করা হয়েছে। তো এখানে যে উপাধিগুলো ছিল আসলে কোনটা আমাদের মেঘনাদের লক্ষণের সাথে ছিল, মেঘনাদের বৈশিষ্ট্যের সাথে ছিল? এটা কি অরিন্দম ছিল, দমতি ছিল, তস্কর ছিল, নাকি লস্কর ছিল? কোনটা ছিল? দেখো, মেঘনাদকে বলা হয়েছিল অরিন্দম। অরিন্দম মানে কি? অরিন্দম মানে হচ্ছে অরি বা শত্রুকে দমন করে, যে এটা মেঘনাদকে বোঝানো হয়েছিল। কাকে? মেঘনাদকে। মেঘনাদ। এর পাশাপাশি এই কবিতায় তস্কর উপাধিও কিন্তু বলা আছে একবার। তো তস্কর বলতে আসলে কাকে ইঙ্গিত করা হয়েছিল? লক্ষণকে। তস্কর বলতে কাকে ইঙ্গিত করা হয়েছিল? লক্ষণকে। তো আমরা এখন বেশ কিছু উপাধি দেখার চেষ্টা করবো যেটা আসলে কবিতায় বর্ণনা ছিল। দেখো, প্রথমত যেটা ছিল সেটা হচ্ছে অরিন্দম। অরিন্দম কি? অরি বা শত্রুকে দমন করে, যে এখানে কাকে বোঝানো হয়েছে? মেঘনাদকে বোঝানো হয়েছে। বাসব বিজয়ী, দেবতাদের রাজা ইন্দ্র বা বাসবকে জয় করেছে, যে এখানে কে? মেঘনাদ। একই কারণে মেঘনাদের অপর নাম কি? ইন্দ্রজিৎ। তাহলে তাকে ইন্দ্রজিৎ বলা হচ্ছে, বাসব বিজয়ী বলা হচ্ছে, অরিন্দম বলা হচ্ছে। রামানুজ, রাম প্লাস অনুজ, রামানুজ, এখানে রামের অনুজ, লক্ষণকে বোঝানো হচ্ছে। তাহলে রামানুজ বলতে কাকে বোঝানো হয়েছে? লক্ষণকে কিন্তু আবার তস্করও বলা হয়েছিল। রাবণী, রাবণের পুত্র, এখানে কাকে বোঝানো হয়েছে? মেঘনাদকে বোঝানো হয়েছে। সৌমিত্রী, লক্ষণ, সৌমিত্রার গর্ভজাত সন্তান মনে লক্ষণের অপর নাম সৌমিত্রী। আশা করি এই উপাধিগুলো যদি তোমরা একটু মনে রাখতে পারো, এই কবিতা থেকে কোনো প্রশ্ন আসলে তোমরা খুব সহজে আসলে উত্তর করতে পারবে। আমরা পরবর্তী প্রশ্নে যাই। অক্সিজেনের পারিভাষিক শব্দ কোনটি? পারিভাষিক শব্দ আমাদের অবশ্যই একটা প্রশ্ন আসবে, আমরা আশা করি। পারিভাষিক শব্দ, এক্ষেত্রে আমাদের কি করতে হবে? বিগত বছরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্নগুলো এসেছে এগুলো অবশ্যই রিভিশন দিয়ে যেতে হবে। আমরা আশা করি যে এখান থেকে তোমরা পরীক্ষায় হুবহু কমন পেতে পারো, হুবহু কমন ইনশাল্লাহ তোমরা পাবে। তো অক্সিজেনের পারিভাষিক শব্দ কি? উদ্যান, অম্লজান, চক্রযান, বলয়যান। কি হবে? অম্লজান। পরবর্তী প্রশ্নে যায়। আবু জাফর ওবায়দুল্লাহ কোন দেশে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন? কবি ও লেখক পরিচিতি থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বিগত বছরের যে প্রশ্ন সমাধান আমরা করেছিলাম সেখানে তোমরা দেখবা যে কবি ও লেখক পরিচিতি থেকে কিন্তু বেশ কিছু প্রশ্ন এসেছে। সেই হিসাবে তোমাদের কবি ও লেখক পরিচিতিগুলো অবশ্যই দেখে যেতে হবে। তো বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে আবু জাফর ওবায়দুল্লাহ কোন দেশে দায়িত্ব পালন করেছিলেন? যুক্তরাষ্ট্রে, অস্ট্রেলিয়া, নাকি ইংল্যান্ডে? কোথায়? যুক্তরাষ্ট্রে। আমরা এখন একটু দেখার চেষ্টা করি আবু জাফর ওবায়দুল্লাহর সম্পর্কে বিভিন্ন তথ্য। দেখো, তিনি 1982 খ্রিস্টাব্দে বাংলাদেশ সরকারের কৃষি ও পানি সম্পদ মন্ত্রী এবং 1984-তে কি ছিলেন? যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। বাংলা সাহিত্যে তার অবস্থান বিশেষভাবে স্বাতন্ত্র্য চিহ্নিত। তার কবিতায় বিশেষভাবে প্রাধান্য পেয়েছে রাষ্ট্রভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ। রাষ্ট্রভাষা আন্দোলন এবং এই বিষয়ক সাহিত্যে বিশেষ অবদান রাখার জন্য তিনি 21 পদকে ভূষিত হন। বাংলা সাহিত্য অবদানের জন্য তাকে 1979 খ্রিস্টাব্দে বাংলা একাডেমি পুরস্কার প্রদান করা হয়। আবু জাফর ওবায়দুল্লাহ উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হচ্ছে সাত নরীর হার, কখনো রং কখনো সুর, কমলের চোখ, আমি কিংবদন্তির কথা বলছি, বৃষ্টি ও সাহস ও পুরুষের জন্য প্রার্থনা, আমার সময়টাও কিন্তু বেশ কয়েকবার পরীক্ষায় এসেছে। সাত নরীর হার এটাও কিন্তু পরীক্ষায় এসেছে। কোনটি নিত্য সমাস? সমাস থেকে একটা প্রশ্ন আমরা আশাবাদী যে পরীক্ষায় আসবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে। তো নিত্য সমাস থেকে আমাদের নানাবার প্রশ্ন আসে। পঞ্চনদ, বেয়াদব, দেশান্তর, ভালো মন্দ। এখানে আসলে নিত্য সমাস কোনটা আছে? এই যে দেশান্তর হচ্ছে কি আমার নিত্য সমাস। দেশান্তর কি হচ্ছে? নিত্য সমাস। পঞ্চনদের সমাহার কি হয়ে যাচ্ছে? দ্বিগু সমাস হয়ে যাচ্ছে। বেয়াদব, ভালো মন্দ। আমরা এখন একটু দেখার চেষ্টা করি। দেখো, নিত্য সমাস দেখি আমরা।
পদের শেষে মাত্র থাকলেই তা কি হবে? নিত্য সমাস হবে। যেমন নাম মাত্র, দর্শন মাত্র, চাহিবা মাত্র, তথার্থ ইত্যাদি। লক্ষণীয় কি? অতিমাত্র, মাত্রাকে অতিক্রান্ত। মাত্র থাকলেই নিত্য সমাস, বাট অতিমাত্রা শব্দটা আবার কি হচ্ছে? অব্যয়ীভাব সমাস হচ্ছে। পদের শেষে অন্তর থাকলেই তা নিত্য সমাস। যেমন গ্রহান্তর, দেশান্তর, যুগান্তর, কালান্তর, গ্রামান্তর, রূপান্তর, বাক্যান্তর, স্থানান্তর, দ্বীপান্তর, ধর্মান্তর, লোকান্তর, মতান্তর, ভাবান্তর ইত্যাদি। কিন্তু তেপান্তর শব্দটা আবার কি হচ্ছে? দ্বিগু সমাস, তিন প্রান্তের সমাহার। নিত্য সমাস, নিত্য সমাসের কি হয় না? ব্যাসবাক্য হয় না। এখানে কয়েকটা উদাহরণ দেওয়া আছে, যে উদাহরণগুলো বিগত বছর এসেছে। যেমন কাল তুল্য সাপ, কাল সাপ 2 এবং 90 92, এই দুইটা উদাহরণ আমাদেরকে দেখে রাখতে হবে। এখন আমরা দেখব উপমান আর উপমিত কর্মধারয় সমাস। উপমান আর উপমিত থেকে বিগত বছরগুলোতে প্রশ্ন এসেছে। দেখো, উপমানের ক্ষেত্রে মনে রাখতে হবে তুলনাটি সত্য হবে, সমস্ত পদে বিশেষ্য প্লাস বিশেষণ থাকবে। যেমন তুষার ধবল, এখানে তুষার মানে কি? বরফ, ধবল মানে সাদা। শীতকালে ইউরোপে যে তুষারপাত হয় তার রং সাদা, সুতরাং তুষার ধবল কি একটি সত্য শব্দ। আবার এখানে তুষার বিশেষ্য আর ধবল কি বিশেষণ, তো সেই হিসাবে তুষার ধবলটা আমাদের কি হচ্ছে? উপমান কর্মধারয়। আরও বেশ কিছু উদাহরণ যেগুলো বারবার পরীক্ষায় এসেছে, যেমন ভ্রমর কৃষ্ণ, ভ্রমরের ন্যায় কৃষ্ণ, মিশ কালো, মিশির ন্যায় কালো, অরুণ রাঙা, অরুণের রায় রাঙা, ঘনশ্যাম, ঘনের ন্যায় শ্যাম, এগুলো কিন্তু বারবার পরীক্ষায় এসেছে। এখন আমরা দেখব উপমিত কর্মধারয় সমাস। উপমিতর ক্ষেত্রে কি? তুলনাটি কি হবে? মিথ্যা হবে, সমস্ত পদে বিশেষ্য প্লাস বিশেষ্য থাকবে, আর দূরের বস্তুর সঙ্গে কাছের বস্তুর তুলনা হবে। ব্যাসবাক্যের শেষে কি? ন্যায় বা মতো হবে। যেমন পুরুষ সিংহ, পুরুষ মানুষ কখনো কি সিংহ হয় না, বা সিংহ কখনো পুরুষ মানুষ হয় না। এটি একটি মিথ্যা বা অবাস্তব তুলনা। পুরুষ শব্দটি এবং সিংহ শব্দটি বিশেষ্য, সুতরাং এটা কি? উপমিত কর্মধারয় সমাস। এরকম আরও বেশ কিছু উদাহরণ আছে, যেমন অধর পল্লব, অধর পল্লবের ন্যায়, কর পল্লব, কর পল্লবের ন্যায়, পদ্ম আখি, আখি পদ্মের ন্যায়, চরণ কমল, চরণ কমলের ন্যায়, বাহুলতা, বাহু লতার ন্যায়। ব্যতিহার বহুব্রীহি সমাস থেকেও কিন্তু বিগত বছরগুলোতে প্রশ্ন এসেছে। তো ব্যতিহার বহুব্রীহির ক্ষেত্রে আমরা দেখব যে একটা বিশেষের সাথে প্রথমে আ প্রত্যয়, পরে ই প্রত্যয়। যেমন হাতাহাতি, হাতের সাথে প্রথমে আ প্রত্যয়, পরে ই প্রত্যয়। যেমন হাতে হাতে যে যুদ্ধ, কানাকানি, কানে কানে যে কথা, চুলাচুলি, চুলে চুলে যে লড়াই, গালাগালি, হাসাহাসি, কাড়াকাড়ি ইত্যাদি ব্যতিহার বহুব্রীহি সমাস। দ্বিগু সমাস, দেখো সমাহার বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সাথে বিশেষ্যপদের যে সমাস হয় তাকে দ্বিগু সমাস বলে। দ্বিগু সমাসে সমাস নিষ্পন্ন পদটি বিশেষ্য হয় এবং প্রথমে সংখ্যাবাচক শব্দ থাকে। বেশ কিছু উদাহরণ এখানে দেওয়া আছে, যার মধ্যে বেশ কিছু বারবার এসেছে, যেমন তেপান্তর বারবার আসে, চতুষ্পদী এটা আসে, সপ্তঋষির সমাহার, সপ্তর্ষি এটা এসেছে, চতুর্দশপদী এটাও এসেছে, ত্রিপদী, চৌরাস্তা, পঞ্চনদ একটু আগে আমরা দেখলাম, সপ্তাহ, এই জিনিসগুলো আমাদের বারবার দেখে রাখতে হবে। মজিদ কার চোখে ভয় দেখেছে? প্রশ্নটা এসেছে আমাদের উপন্যাস থেকে। উপন্যাস থেকে একটা প্রশ্ন আমাদের অবশ্যই আসবে, আশা করা যায়। তো বিগত বছরের প্রশ্নগুলো আর এছাড়াও উপন্যাসের গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমাদের দেখতে হবে। মজিদ কার চোখে ভয় দেখেছে? জমিলা, আমেনা, রহিমা, হাসুনুর মা। কার চোখে ভয় দেখেছিল? রহিমা। রহিমা ছিল তার কি? প্রথম স্ত্রী ছিল। কিন্তু কি ছিল? প্রথম স্ত্রী, মজিদের প্রথম স্ত্রী। আর এই রহিমা কিন্তু আবার কি ছিল? বিধবা ছিল। বিধবা ছিল। রহিমাকে কিন্তু বলা হয়েছে যে গ্রামের লোকদের অন্য সংস্কর। রহিমা যেমন মজিদকে ভয় পায়, মাজারকে ভয় পায়, ঠিক গ্রামের মানুষও কিন্তু মজিদকে ভয় পায়, মাজারকে ভয় পায়। আর এই যে জমিলা, জমিলা ছিল কি বলতো? জমিলা ছিল হচ্ছে মজিদের দ্বিতীয় স্ত্রী। মজিদের কি ছিল? দ্বিতীয় স্ত্রী ছিল, দ্বিতীয় স্ত্রী। ওকে। আর এই আমেনা কে ছিল? আমেনা ছিল কি? খালেক ব্যাপারীর প্রথম স্ত্রী। খালেক ব্যাপারীর প্রথম স্ত্রী। খালেক ব্যাপারীর দ্বিতীয় স্ত্রীর নাম কি ছিল? দ্বিতীয় স্ত্রীর নাম ছিল কি? তানু বিবি। কি ছিল? তানু বিবি। এই তানু বিবির ভাইয়ের নাম কিন্তু আবার কি ছিল? ধলা মিয়া। এই ধলা মিয়াকে কিন্তু কি বলা হয়েছিল? পরগাছা মুরব্বী। এটা কিন্তু পরীক্ষা অনেকবার এসেছে, যে পরগাছা মুরব্বীকে, তাকে কিন্তু কি বলা হয়েছে? পরগাছা মুরব্বী বলা হয়েছে। আর এই যে হাসুনুর মা, হাসুনুর মা কে ছিল? তাহের কাদেরের বোন ছিল। কিন্তু তাহের কাদেরের বোন, তাহের কাদেরের বোন। এর আর একটা ভাই ছিল কিন্তু তাহের কাদেরের, তার নাম কি ছিল? তার নাম ছিল রতন। তার নাম কি ছিল? তার নাম ছিল রতন। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাই আমরা। ভালো মানুষ, এখানে ভালো শব্দটি কোন ধরনের বিশেষণ? এ ভালো কি আস্থাবাচক, রূপবাচক, গুণবাচক, নির্দিষ্টতাবাচক? এই ভালো এখানে কি? অবশ্যই কি বাচক? গুণবাচক বিশেষণ। আমরা বিশেষণের বেশ কিছু প্রকারভেদ দেখি। দেখো, বর্ণবাচক যে বিশেষণ দিয়ে রং নির্দেশ করা হয়, রং নির্দেশ করা হইলে সেটা কি? বর্ণবাচক বিশেষণ। যেমন নীল আকাশ, সবুজ মাঠ, লাল পতাকা, নীল, সবুজ, লাল, এগুলো কি? বর্ণবাচক বিশেষণ। গুণবাচক বিশেষণ, যে বিশেষণ দিয়ে গুণ বা বৈশিষ্ট্য বোঝায়। কি বোঝায়? গুণ বা বৈশিষ্ট্য, তাকে কি বলা হয়? গুণবাচক
গুণবাচক বিশেষণ, যেমন চালাক ছেলে, ঠান্ডা পানি, এখানে চালাক ঠান্ডা, এগুলো কি গুণবাচক বিশেষণ। অবস্থাবাচক বিশেষণ, যে বিশেষণ দিয়ে অবস্থা বোঝায় তাকে কি বলা হয়? অবস্থাবাচক বিশেষণ। যেমন চলন্ত ট্রেন, তরল পদার্থ, এখানে চলন্ত, তরল, এগুলো কি অবস্থাবাচক বিশেষণ। ক্রমবাচক, যে বিশেষণ দিয়ে ক্রম সংখ্যা বোঝায় তাকে ক্রমবাচক বিশেষণ বলে, যেমন 1 টাকা 8 দিন, এখানে 1 8 ক্রমবাচক বিশেষণ। নিচের কোন বানানটি শুদ্ধ? বানান শুদ্ধ থেকে কিন্তু আমাদের প্রশ্ন আসবে, বানান শুদ্ধ থেকে প্রশ্ন আসবে। দুর্বল, এটা শুদ্ধ বানান। দূরত্ব, দূরত্বতে কি হবে আমাদের? দয় দীর্ঘ হবে। দুর্ভিক্ষে আবার কি হবে? রস্যু হবে। দুর্ভিক্ষে আবার কি হবে? রস্যু হবে। দুর্নীতিতে কি হবে আমাদের? রস্যু হবে। বানান শুদ্ধ থেকে কিন্তু আমাদের একটা প্রশ্ন আসবে, আমরা এটা আশা করতেই পারি যে বানান শুদ্ধ থেকে আমাদের প্রশ্ন থাকবে। তো আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ বানান এখন দেখার চেষ্টা করি। দেখো, যেমন অভ্যন্তরীণ, আনুষঙ্গিক, মুমূর্ষ, কৃষিজীবী, আকাঙ্ক্ষা, মুহুর্মুহু, অমাবস্যা, অন্বেষণ, উন্মেষ, কৌতূহল, গীতাঞ্জলি, নিশিথিনী, পিপীলিকা, এই বানানগুলো বারবার পরীক্ষায় আসে। দুরন্ত, বিনা পানি, মরীচিকা, উপর্যুক্ত, নিরীক্ষণ, রূপায়ণ, মুহূর্ত, মরুদ্যান, ক্ষুৎপীড়িত, খোদিত, গৃহস্থ, আদ্যক্ষর, এই বানানগুলো কিন্তু বারবার পরীক্ষায় এসেছে। বানানগুলো অবশ্যই আমাদেরকে ভালো করে দেখে যেতে হবে পরীক্ষার আগে। নিত্য মধ্যাহ্নবাচক শব্দ কোনটি? এই যে নত্যবিধান থেকে কিন্তু বিগত বছরও প্রশ্ন এসেছিল। প্রশ্নটা এমন ছিল যে নত্যবিধান প্রযুক্ত হয় কোন ধরনের শব্দে, সহজ প্রশ্ন ছিল তৎসম শব্দে। এর পাশাপাশি আমরা এগুলো দেখতে পারি যে নিত্য মধ্যাহ্নবাচক শব্দ যেখানে নিয়ম মেনে হয় নাই। এই যে ক্ষীয়র পরে মধ্যাহ্ন হয়েছে, এটা কিন্তু নিয়ম মেনে হয়েছে। টবর্গীয় বর্ণের সঙ্গে মধ্যাহ্ন হয়েছে, এটাও নিয়ম মেনে হয়েছে। রয়ের পরে মধ্যাহ্ন হয়েছে, এটাও কিন্তু নিয়ম মেনে হয়েছে। কিন্তু বিপণী, এটা কিন্তু কোনো কি হয় না, এটা কোনো নিয়ম মানে নাই, নিয়ম মানে নাই। এই যে এটা তাহলে কি হয়েছে? ক্ষীয়র পরে হয়েছে, এটা টবর্গীয়, টবর্গীয় বর্ণের সাথে হয়েছে। এটা কি হয়েছে? টবর্গীয় বর্ণের সাথে হয়েছে, এখানে রয়ের পরে হয়েছে। এখন আমরা বেশ কিছু শব্দ দেখব যেগুলো আসলে নিত্য মধ্যাহ্নবাচক, যেমন চাণক্য, মাণিক্য, গণ, বাণিজ্য, লবণ, মন, বেণু, বীণা, কঙ্কন, কণিকা, কল্যাণ, শোণিত, মণি, স্থানু, গুণ, পূর্ণ, বেণী, ফণি, অনু, বিপণী, গণিকা, আবার আপন, লাবণ্য, বাণী, নিপুণ, ভণিতা, পানি, গৌণ, কৌণ, ভান, পণ। তোমরা এই শব্দগুলো বেশ কিছুবার দেখেছো। এই শব্দগুলো কিন্তু তোমাদের অনেক পড়ানো হয়েছে, এগুলো পরীক্ষা আসে। তোমরা জাস্ট একবার একটু চারটা চোখ বুলিয়ে নিবে। নবদম্পতির প্রেম আলাপ রচনাটি কার? বেগম রোকেয়া, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এটা কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। এখন সাহিত্যের প্রশ্ন আমাদের এক দুইটা আসতে পারে। সাহিত্যের প্রশ্নের জন্য আমাদের গুরুত্বপূর্ণ বিগত বছরের প্রশ্নগুলো অবশ্যই দেখে যেতে হবে। সূর্যকে হৃৎপিণ্ড ধারণ করতে হলে কি করতে হবে? কবিতা পড়তে হবে, ইতিহাস জানতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, কবিতা শুনতে হবে। দেখো, আমরা এই প্রশ্নটা কিন্তু আমি কিংবদন্তির কথা বলছি, কবিতার চরণ থেকে এসেছে। কবিতার চরণে কিন্তু খুব সুন্দরভাবে বলা আছে যে কবিতা শুনতে জানে না সে কি করতে পারে না, যে কবিতা শুনতে জানে না সে সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখতে পারে না। সে সূর্যকে কি করতে পারে না? হৃৎপিণ্ডে, সে সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখতে পারে না। সে সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখতে পারে না। তাহলে সূর্যকে হৃৎপিণ্ডে ধারণ করতে গেলে কি করতে হবে? অবশ্যই কি করার অভ্যাস করতে হবে? কবিতা শুনতে জানতে হবে। এই কবিতা আরো একটা প্রশ্ন বারবার আসে যে কিংবদন্তি শব্দের অর্থ কি? কিংবদন্তি শব্দের অর্থ কি? জনশ্রুতি। বেওয়া শব্দের অর্থ কি? অনেক সময় এটা পরীক্ষায় আসে যে বেওয়া শব্দের বিপরীত শব্দ কি? বেওয়া শব্দের বিপরীত শব্দ, এটা কিন্তু বারবার পরীক্ষায় এসেছে। বাট এখানে কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে যে বেওয়া শব্দের অর্থ কি? বিপরীত শব্দ কিন্তু জানতে চাওয়া হয় না। বেওয়া শব্দের অর্থ কি? সধবা, বিধবা, মোটা, প্রশস্ত। বেওয়া শব্দের অর্থ হচ্ছে বিধবা, বেওয়া শব্দের অর্থ বিধবা, আর এর বিপরীত শব্দ কি? সধবা। লাল সালু উপন্যাসে অবিশ্রান্ত ঢোলক বেজে চলে কোথায়? মতিগঞ্জে, গারো পাহাড়ে, ডোমপাড়ায়, আওয়ালপুরে। অবিশ্রান্ত ঢোলক বেজে চলে হচ্ছে কোথায়? ডোমপাড়ায়। ডোমপাড়ায় অবিশ্রান্ত ঢোলক বাজার কথা বলা আছে। তরঙ্গভঙ্গ সৈয়দ অলিউল্লাহর কোন ধরনের গ্রন্থ? উপন্যাস, ছোট গল্প, নাটক, প্রবন্ধ। তরঙ্গভঙ্গ তার কি? একটা নাটক, তার নাটক। তো আমরা সৈয়দ অলিউল্লাহর বেশ কিছু লেখা সম্পর্কে একটু দেখি যে নয়নচারা, দৈতির অন্যান্য গল্প, তার গল্পগ্রন্থ। লাল সালু, চাঁদের অমাবস্যা, কাঁদো নদী কাঁদো, তার বিখ্যাত উপন্যাস। সৈয়দ অলিউল্লাহ নিরীক্ষামূলক 4টা নাটকও লিখেছেন, সেগুলো হচ্ছে বহিপীর, উজানে মৃত্যু, তরঙ্গভঙ্গ ও সুরঙ্গ। রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক কোনটি? গোরা, ঘরে বাইরে, রাজা, ভিখারিণী। রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক কোনটি? এই যে রাজা, অচলায়তন, এগুলো কিন্তু তার নাটক। আমরা এখন একটু দেখি। দেখো, 1284 বঙ্গাব্দে মাত্র 16 বছর বয়সে ভিখারিণী গল্প রচনার মাধ্যমে ছোট গল্প লেখক হিসাবে তার আত্মপ্রকাশ ঘটে। এরপরে জীবনের প্রায় শেষ দিন পর্যন্ত তিনি 64 বছরে অখণ্ড গল্পগুচ্ছ সংকলিত হয়েছে তার 95টি ছোট গল্প। এর বাইরে সে গল্প স্বল্প লিপিকা গ্রন্থ তার আরও গল্প সংকলিত হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ গল্পটির নাম মুসলমানের গল্প। এই বানানটা একটু খেয়াল করে, দীর্ঘই কিন্তু।
তার রচিত উপন্যাসগুলোর মধ্যে আছে চোখের বালি, গোরা, চতুরঙ্গ, ঘরে বাইরে, শেষের কবিতা, যোগাযোগ, বাংলা উপন্যাসের শ্রেষ্ঠ সম্পদ, নাটক রচনার ক্ষেত্রে রবীন্দ্রনাথের শ্রেষ্ঠত্ব অবিসংবাদিত। তার রচিত বিশেষভাবে উল্লেখযোগ্য নাটকগুলো কি? রাজা, অচলায়তন, ডাকঘর, মুক্তধারা, রক্তকরবী ইত্যাদি। বিলাসী গল্পে উল্লেখিত সময়কালে দশম শ্রেণী কোন ক্লাস ছিল? 4th ক্লাস, 1st ক্লাস, 2nd ক্লাস, 3rd ক্লাস। দেখো তখন ওই সময়ে দশম শ্রেণী বলতে বলা হয়তো কি? 1st ক্লাস। আর 2nd ক্লাস বলতে কি বলা হয়তো? নবম শ্রেণী। 3rd ক্লাস বলতে কি? 8ম শ্রেণী। 3rd ক্লাস বলতে কি? 8ম শ্রেণী। 4th ক্লাস বলতে কি? 7ম শ্রেণী। 4th ক্লাস বলতে কি? 7ম শ্রেণী। দেখো ওই অংশে কিন্তু দুইটা গুরুত্বপূর্ণ শব্দ অর্থ আছে, যেমন 40-এর কোটা, এখানে 40 থেকে 49 পর্যন্ত বয়সসীমা। 3rd ক্লাস বর্তমান 8ম শ্রেণী। সেকালে মাধ্যমিক শিক্ষার শ্রেণী হিসাব করা হতো ওপর থেকে নিচের দিকে। দশম শ্রেণী ছিল 1st ক্লাস, নবম শ্রেণী 2nd ক্লাস, আর 3rd ক্লাস ছিল কি? 8ম শ্রেণী। অর্ঘ্য শব্দটির অর্থ কি? পুষ্পমাল্য, উপহার, নিবেদন, আরতি। অর্ঘ্য শব্দটির অর্থ হচ্ছে উপহার। অর্ঘ্য শব্দটির অর্থ হচ্ছে উপহার। খাঁটি বাংলা উপসর্গ যোগে গঠিত শব্দকোষে নিরন্তর, দুর্নাম, নিমরাজি, পাতিলেবু। খাঁটি বাংলা উপসর্গ যোগে গঠিত শব্দ হচ্ছে পাতিলেবু। আমরা বেশ কিছু শব্দ দেখার চেষ্টা করব যেগুলো আসলে খাঁটি বাংলা উপসর্গ যোগে গঠিত হয়েছে, যেমন অ দিয়ে। নিন্দিত অর্থে অকেজ, অচেনা, অপয়া। অভাব অর্থে অচিন, অজানা। ক্রমাগত অর্থে অঝর, অঝরে। অঘা অর্থে অঘা উপসর্গ। বোকা অর্থে অঘারাম, অঘাচণ্ডী। অজ নিতান্ত বা মন্দ অর্থে অজপাড়াগা, অজমূর্খ, অজপুকুর। অনা অভাব অর্থে অনাবৃষ্টি, অনাদার। ছাড়া অর্থে অনাসৃষ্টি, অনাচার। অশুভ অর্থে অনামুখ। আ অভাব অর্থে আকারা, আধোয়া, আলুনি। বাজে বা নিকৃষ্ট অর্থে আকাঠা, আগাছা। আর বক্র অর্থে আর চোখে, আর নয়। আধা বা প্রায় অর্থে আর খেপা, আর পাগলা, আর মোড়া। বিশিষ্ট অর্থে আর কোলা, আর গড়া, আর কাঠি। আন না অর্থে আন করা। বিক্ষিপ্ত অর্থে আনচান, আনমোনা। আব অস্পষ্টতা অর্থে আবছায়া, আবডাল। ইতি এ বা এর অর্থে ইতি কর্তব্য, ইতিপূর্বে ইত্যাদি। পুরনো অর্থে ইতি কথা, ইতিহাস। উনা অর্থে উনা। কোম অর্থে উন পাজুড়ে, 19। কদ নিন্দিত অর্থে কদবেল, কদার্য, কদাকার। কুকুৎসিত অর্থে অপকর্ষ। কু অভ্যাস অর্থে কুকথা, কুনজর, কুসংস্কার। নেতি বা নাই অর্থে নিখুঁত, নীলাজ, নিভাজ, নিরেট। পাতি ক্ষুদ্র অর্থে পাতিহাস, পাতিশিয়াল, পাতিলেবু। পাতকু ভিন্নতা, নাই নিন্দনীয় অর্থে বিভুই, বিফল, বিপদ। ভর পূর্ণতা অর্থে ভরপেট, ভরসাজ, ভর দুপুর, ভর সন্ধে। রাম বড় বৎকৃষ্ট অর্থে রাম ছাগল, রামদা, রামসিংহা, রামবোকা। সাথে বা সঙ্গে অর্থে সলাজ, সরব, সঠিক, সজোর, সপাট। উৎকৃষ্ট অর্থে সাজিরা, সাজোয়ান। উত্তম অর্থে সুনজর, সুখবর, সুদিন, সুনাম। অভাব অর্থে হাপিতে, সাবাতে, ঘরে। তোমরা যদি এই উদাহরণগুলো একবার একটু দেখো, আশা করি এখান থেকে তুমি কমন পাবা। আবল তাবল কার লেখা? উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার, সুকুমার রায়, সত্যজিৎ রায়। কে লিখেছেন? সুকুমার রায়। সুকুমার রায়। তাহারাই পরে মনে কবিতায় যে ফুলের কথা বলা আছে, তাহারাই পরে মনে কবিতা বেশ কিছুবার প্রশ্ন এসেছে আমাদের, যেমন এটাকে বলা হয় সংলাপধর্মী কবিতা। সংলাপধর্মী কবিতা। আর এখানে কি প্রকাশ পেয়েছে? প্রকৃতি ও মানব মনের, প্রকৃতি ও মানব মনের সম্পর্ক। প্রকৃতি ও মানব মনের সম্পর্ক। এখানে আছে নাটকীয়তা। এখানে আছে কি? নাটকীয়তা। তো তাহারই পরে মনে কবিতা কোন ফুলের কথা বলা আছে? মাধবী, কৃষ্ণচূড়া, গোপাল, জবা। কোন ফুলের কথা বলা আছে? মাধবী। মাধবী। যে সমাসে কোনো পদের অর্থের প্রাধান্য থাকে না, কোনো পদের অর্থ প্রাধান্য থাকে না, তাকে কোন সমাস বলা হয়? বহুব্রীহিতে কি হয়? বহুব্রীহিতে কি হয়? কোনো পদের অর্থ প্রাধান্য নেই, কোনো পদের অর্থ প্রাধান্য পাবে না। দ্বন্দ্বেতে কি হবে? উভয় পদের অর্থ প্রাধান্য পাবে। উভয় পদের। অব্যয়ী ভাবের কি হবে? আমাদের পূর্ব পদের অর্থ প্রাধান্য পাবে। পূর্ব পদের অর্থ প্রাধান্য পাবে। তৎপুরুষে আমাদের কি হবে? পরপদের অর্থ প্রাধান্য পাবে। দেখো আফসোস কোন ভাষার শব্দ? ফার্সি, ইংরেজি, ফরাসি, আরবি। আফসোস কোন ভাষার শব্দ? ফার্সি ভাষার শব্দ। আফসোস ফার্সি ভাষার শব্দ। গুরুত্বপূর্ণ বেশ কিছু শব্দ আমরা দেখব ফার্সি আরবির, যেগুলো বারবার পরীক্ষায় এসেছে, যেমন ফার্সি ভাষায় সবুজ, কাগজ, চশমা, নামাজ, দোকান, আমদানি, রপ্তানি, বরফ, আয়না, হিন্দু, জঙ্গল, খরচ, বাদশাহ, জবানবন্দি, প্রেশান, নালিশ, তারিখ। আরবি শহীদ, মুসাফির, বাবেল মানদেব, কলম, নগদ, বাকি, মর্শিয়া, লেবু, ছবি, আজব, তুফান, দালাল, রায়, শরবত, বোরন, আদালত, মহকুমা। পর্তুগিজ আতা, আনারস, আলপিন, আলমারি, ইস্পাত, পাউরুটি, বর্গা, সাবান, বালতি। ইংরেজ চাবি, পেরেক, কেরানি, পেয়ারা, পাদ্রি, নিলাম, প্যাগোডা, কামরা,
টুপি, গির্জা। তুর্কি, কাচি, কুলি, বাবা, বাবুচি, বেগম, লাশ, সুলতান, দারোগা, চাকর, চাকু, তোপ, তোষক, উজবুক, চকমক, বন্দুক, বারুদ। ফরাসি, আতাত, কুপন, ডিপো, রেস্তোরাঁ। ফরাসি, ওলন্দাজ, বুর্জোয়া, কার্তুজ, গ্যারেজ, ক্যাফে। জাপানি, রিক্সা, হারিকেরি, হাসনাইনা, সুনামি, জুতো, সামুরাই, ক্যারাটে। গ্রিক, দাম, সুরং, কেন্দ্র। ইউনানি, চীনা, চা, চিনি, লিচু, লচি, এলাচি, সাম্পান ইত্যাদি। ব্যালট কোন ভাষার শব্দ? ফরাসি, ল্যাটিন, তুর্কি, ইংরেজি। ব্যালট হচ্ছে ইংরেজি ভাষার শব্দ। ব্যালট ইংরেজি ভাষার শব্দ। সিরাজউদ্দৌলা নাটকে কৌশলী যোদ্ধা বলা হয়েছে কাকে? ক্লাইভ, সার্পে, মোহনলাল, মীর মর্দান। কৌশলী যোদ্ধা বলা হয়েছে মীর মর্দানকে। 18 বছর বয়স কবিতা অসহ্য শব্দের উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? না অর্থে, কঠিন বোঝাতে, অসম্ভব অর্থে, তীব্র অর্থে। 18 বছর বয়স কবিতায় উপসর্গটি ব্যবহার করা হয়েছে কি? যা সহ্য করা যায় না। কি অর্থে? না অর্থে। সেজন্য কিছু ভাবিবেন না। কোন বিষয়কে ইঙ্গিত করা হয়েছে? আল্লাদিকে নির্যাতন, মৃত্যুঞ্জয়কে রুটি খেতে না দিতে পারা, সত্য প্রকাশ করতে না পারা, বিয়ের লগ্ন অতিবাহিত হওয়া। এটা কিন্তু প্রশ্ন এসেছে কোথা থেকে? অপরিচিত থেকে। ওই যে বিয়ের লগ্ন পার হওয়ার কথা যে মামা যখন বলেছিল, তখন কিন্তু সোমনাথবাবু বলেছিল তাকে যে সেজন্য কিছু ভাবিবেন না। তা উত্তর হবে কোনটা? বিয়ের লগ্ন অতিবাহিত হওয়া। সেট 2-এ যাই আমরা। সাব অর্ডিনেটের জন্য এতটুকু করবে না। বাক্যে রেইনকোট গল্পে সাব অর্ডিনেট বলতে কাকে বোঝানো হয়েছে? ইসাক মিয়া, সাত্তার মৃধা, আফাজ আহমেদ, নুরুল হুদা। কার কথা বোঝানো হয়েছিল? নুরুল হুদা। নুরুল হুদা কে ছিল বলো তো? ওই গল্পের কিন্তু কে ছিল? কথক ছিল। আমাদের হচ্ছে নুরুল হুদা কে ছিল? কথক। আর তার শালার নাম কি ছিল? মিন্টু। মিন্টু। এই মিন্টু কিন্তু মুক্তিযোদ্ধা ছিল। আর নুরুল হুদার স্ত্রীর নাম কি ছিল? আসমা। নুরুল হুদার স্ত্রীর নাম ছিল আসমা। এই যে ইসাক মিয়া কে ছিল? আমাদের প্রিন্সিপালের কে ছিল? পিয়ন ছিল। প্রিন্সিপালের পিয়ন। সে কিন্তু আসছিল তাকে বাসায় ডাকার জন্য। পরবর্তী অংশে যাই আমরা। চির উন্নত মমশির বাক্যটিতে কবির কোন সত্তার বহিঃপ্রকাশ ঘটেছে? সংসপ্তক, নিরাসক্ত, উদ্যমী, অব্যর্থ। দেখো, সংসপ্তক শব্দটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা একবার এসেছে। এর অর্থে হচ্ছে কি? যে যুদ্ধে জয়লাভ অথবা মৃত্যুবরণ, এমন একটা শপথ যে নিচ্ছে। তো যে বলতেছে চির উন্নত মমশির, অর্থাৎ কি? সে কারোর কাছে শির দ্বারা নত করে না। তো এখানে উত্তর কি হবে? সংসপ্তক। পরবর্তী প্রশ্নে যাই আমরা। এ বয়সে ড্যাশ আসে কত মন্ত্রণা, শূন্যস্থানে কি হবে? এটা কিন্তু 18 বছর বয়স কবিতার লাইন। এ বয়সে ড্যাশ আসে মনে, প্রাণে, কানে, ভাবনায়। কি? এ বয়সে কানে আসে কত মন্ত্রণা, কানে আসে। কবির মতে সর্বশক্তির আধার সূর্যকে বুকে ধারণ করতে পারলে কি লাভ করা সম্ভব? মানব প্রেম, ঈশ্বর, দেশপ্রেম, মুক্তি। কবিতার শব্দ অর্থ অংশে খুব সুন্দর করে ব্যাখ্যা দেওয়া আছে। তো সর্বশক্তির আধার সূর্যকে বুকে ধারণ করতে পারলে কি সম্ভব? মুক্তি সম্ভব। জিনিস কেনা বেচার জন্য যে হাটে যায়, এক কথায় প্রকাশ, তাকে প্রকাশ করে। এক কথায় প্রকাশ থেকে কিন্তু আমাদের এক কথায় প্রকাশ থেকে প্রশ্ন আসতে পারে। এক কথায় প্রকাশ অবশ্যই আমাদেরকে বিগত বছরের প্রশ্নগুলো দেখতে হবে। ক্রেতা বিক্রেতা হাটুরে। যে হাটে জিনিস কেনা বেচার জন্য যায় তাকে বলা হয় হাটুরে। কল্যাণীর আচরণের ক্ষেত্রে কোনটা সঠিক? গতি সরল। এখানে কি বলা ছিল? গতি কিন্তু সরল বলা ছিল না। কি ছিল তার? গতি ছিল সহজ। গতি সহজ বলা হয়েছে। দীপ্তি নির্মল, সৌন্দর্যের পরিপক্কতা অপূর্ব। সৌন্দর্যের সুচিতা ছিল অপূর্ব। সুচিতা লেখা আছে। সৌন্দর্যের সুচিতা অপূর্ব। সমস্ত মুখ প্রাণে ভরা। না, এরকম কিছু বলা হয়নি। তাহলে সঠিক কোনটা? এই যে দীপ্তি নির্মল। দীপ্তি নির্মল, এটা সঠিক। যেমন তার গতি সহজ, দীপ্তি নির্মল, সৌন্দর্যের সুচিতা অপূর্ব, এইভাবে কিন্তু বলা ছিল। মেয়েটা ঘাড় হেট করিয়া দাঁড়াইয়া রহিল। কোন কোন বাক্যে কোন মেয়ের কথা বলা হয়েছে? কোন মেয়ের কথা বলা হয়েছিল? এটা বিলাসী থেকে নেওয়া হয়েছে। কি থেকে? বিলাসী থেকে। বিলাসী থেকে। তো জমির করাতির স্ত্রী জমিলা বিলাসী আল্লাদি। হেড করিয়া ছিল কে? বিলাসী ছিল। মানব কল্যাণ প্রবন্ধে মানব কল্যাণকে কি হিসাবে আখ্যায়িত করেছে? দেখো, একটা লাইনে কিন্তু ছিল যে মানব কল্যাণ কি হতে পারে না? মানব কল্যাণ স্বয়ম্ভু, বিচ্ছিন্ন, সম্পর্ক রহিত হতে পারে না। সম্পর্ক রহিত হতে পারে না। অর্থাৎ তুমি জন্মগতভাবে তোমার মধ্যে এটা ডেভেলপ হবে না যে তুমি মানব কল্যাণ করবা। তোমার পারিপার্শ্বিকতা এটা তোমাকে শিক্ষা দিবে। এটা বিচ্ছিন্ন হবে না। তুমি যাকে দান করতেছো তার সাথে তোমার কোনো কানেকশন নেই, তুমি জানতেছো না যে তার কি সমস্যা। এভাবে আসলে মানব কল্যাণ হইতে পারে না। তোমার তাদের মধ্যে একটা সম্পর্ক থাকতে হবে। তো প্রথম যে অপশন স্বয়ম্ভু, এটা হচ্ছে না। শ্রেষ্ঠ কাজ, এটাও বলা হয় না। মহৎ ফসল, এটাও বলা হয় না। বলা ছিল, দেখবা সুন্দর করে, যে মানব কল্যাণ কি? এক জাগতিক মানব ধর্ম। জাগতিক মানব ধর্ম। অন্দরমহল শব্দের উচ্চারণ কোনটি? শব্দের উচ্চারণ থেকে কিন্তু আমাদের প্রশ্ন আসতে পারে। কি? অন্দরমহল শব্দের উচ্চারণ থেকে আমাদের প্রশ্ন আসতে পারে। শব্দের উচ্চারণের ক্ষেত্রে ওই যে তালব্যস্যা নিয়মটা অবশ্যই মনে রাখো। তালব্যস্যা, দন্তস্যা, মূর্ধন্যস্য যখন থাকবে তখন তালব্যস্যা দিব, কিন্তু এগুলোর সাথে যখন রফলা যুক্ত হবে তখন আমরা দন্তস্যা রফলা দিব।
আবার একটা জিনিস মনে রাখবে, এগুলোর সাথে যখন মহফুলা যুক্ত হবে তখন কিন্তু অনুনাসিক অর্থাৎ চন্দ্রবিন্দু আসবে। এই নিয়মটা থেকে কিন্তু বারবার প্রশ্ন আসে। সোনার তরী কবিতায় মহাকালের প্রতীককে কৃষক, বর্ষাকাল, নৌকা, মাঝি। মহাকালের প্রতীক বলা হয়েছে মাঝিকে। মাঝি কি? মহাকালের প্রতীক। অনুরূপ অর্থে প্রতি উপসর্গ ব্যবহৃত হয়েছে কোন শব্দে? প্রতিঘাত, প্রতিদ্বন্দ্বী, প্রতিবাদ, প্রতিদিন। অনুরূপ অর্থে প্রতি উপসর্গের ব্যবহার হয়েছে প্রতিঘাত। প্রতিঘাত। দেখো আমরা বেশ কিছু উপসর্গের ব্যবহার এখানে দেখাবো, বিদেশি বেশ কিছু উপসর্গ। যেমন প্রথমে আমরা কথা বলি ইংরেজি উপসর্গ নিয়ে, যেমন ফুল, আদা, হেড, সাব। ফুল কি অর্থে? পূর্ণ অর্থে, যেমন ফুল হাতা, ফুল শার্ট, ফুল বাবু, ফুল প্যান্ট। আধা কি? হাফ অর্থে, যেমন হাফ হাতা, হাফ টিকেট, হাফ স্কুল, হাফ প্যান্ট। হেড কি? প্রধান অর্থে, যেমন হেড মাস্টার, হেড অফিস, হেড পণ্ডিত, হেড মৌলবী। সাব কি? অধীন অর্থে, যেমন সাব অফিস, সাব জজ, সাব ইন্সপেক্টর। এবার আমরা ফার্সিতে যাব, যেমন কার কি? কাজ অর্থে, যেমন কারখানা, কারসাজি, কারচুপি, কারবার, কারদানি। আমাদের দর কি? অধীন অর্থে, যেমন দরপর্তনী, দরপাট্টা, দরদালান। না, না অর্থে, যেমন নাচার, নারাজ, নাখোশ, নালায়েক। নিম কি? আধা অর্থে, যেমন নিমরাজি, নিমখুন। ফি প্রতি, ফি রোজ, ফি হপ্তাহ, ফি বছর, ফি মাস। বদ কি? মন্দ অর্থে, বদমেজাজ, বদরাগী, বদমায়েশ, বদহজম, বদনাম। বে নাম, বেয়াদব, বেআক্কেল, বেকসুর, বেকায়দা। বর বাইরে বা মধ্যে, বরখাস্ত, বরখেলাপ, বরবাদ। কম স্বল্প, যেমন কমজোর, কমব্য, ব শহীদ, বমাল, বনাব, বকমল। আরবি আম খাস লাগর, আম সাধারণ, আম দরবার, আম মুক্তার। খাস বিশেষ, খাসমহল, খাস খবর। লা না, লাখরাজ, লাপাত্তা। গড় অভাব, গড়মিল, গড়রাজি। উদ্ধ হিন্দি উপসর্গ হর, প্রত্যেক অর্থে হর রোজ, হর মাহিনা, হর কিসিম, হর হামেশা। উচ্চ মধ্য পশ্চাৎ স্বরধ্বনি কোনটি? রস্বই, এ, ও, এ, ও। কি হবে? ও হবে। উচ্চ মধ্য পশ্চাৎ, দেখো এই যে উচ্চ মধ্য, এই যে উচ্চ মধ্য পশ্চাৎ, উচ্চ মধ্য পশ্চাৎ স্বরধ্বনি কি হচ্ছে? ও, ও। উচ্চ মধ্য পশ্চাৎ ও। এটা কিন্তু এই চার্ট কিন্তু আমরা বারবার দেখিয়েছি যে সম্মুখ স্বরধ্বনি, পশ্চাৎ স্বরধ্বনি, এখান থেকে প্রশ্ন আসতে পারে। পাশাপাশি উচ্চ স্বরধ্বনি, উচ্চ মধ্য, নিম্ন মধ্য, নিম্ন, এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। বন্দোবস্ত কোন ভাষার শব্দ? আরবি, ফার্সি, তৎসময় হিন্দি। বন্দোবস্ত ফার্সি ভাষার শব্দ। বন্দোবস্ত ফার্সি ভাষার শব্দ। বিদ্রোহী কবিতার প্রথম চরণ কোনটি? বিদ্রোহী কবিতা কোথা থেকে নেওয়া হয়েছে? অগ্নিবীণা। অগ্নিবীণা কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1922-এ। 1922-এ প্রকাশিত হয়। এর পাশাপাশি একটা জিনিস তোমরা সবসময় মাথায় রাখবা যে অগ্নিবীণা কাব্যগ্রন্থের দ্বিতীয় কবিতা কিন্তু বিদ্রোহী, আর প্রথম কবিতা কি? প্রলয় উল্লাস। এখান থেকেও কিন্তু প্রশ্ন আসে। তো বিদ্রোহী কবিতার প্রথম চরণ কোনটি? বলো উন্নত মমশির, বিদ্রোহীর অনুক্লান্ত, বলো বীর, আমি চির উন্নত মমশির। কি হবে? বলো বীর, বলো বীর। অন্যায়, অত্যাচার, শোষণ, পীড়ন ও বৈষম্য দেখে প্রাণবন্ত তরুণেরা ক্ষুব্ধ হয়ে ওঠে। নিচের কোন পংক্তিতে এই অন্তর্নিহিত? তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা, স্পর্ধায় ন্যায় মাথা তোলবার ঝুঁকি, কানে আসে কত মন্ত্রণা, সর্পে আত্মাকে সবাধার করলে। কি হবে? তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা। তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা। তবু 18ই শুনেছি জয়ধ্বনির পরের চরণ কি? এ বয়স কাঁপে বেদনায় থর থর, তবে এ বয়স নতুন কিছু তো করে, এ বয়সে বাঁচে দুর্যোগে আর ঝরে, এ বয়সে তাই নেই কোনো সংশয়। দেখো তবু 18ই শুনেছি জয়ধ্বনি, এ বয়স কাঁপে বেদনায় থর থর, এ বয়স তবু নতুন কিছু তো করে, এ বয়স বাঁচে দুর্যোগে ঝরে। এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝরে। তবু 18ই শুনেছি জয়ধ্বনি, এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝরে। ইন্দ্রাণী সুদ কি? সুদ কে? দুর্বাসা, জয়ন্ত, ধৈর্যটি, শ্যাম। ইন্দ্রাণী সুদ কে? জয়ন্ত। ইন্দ্রাণী সুদ জয়ন্ত। নবাবের পতন হলে কার জন্য সিপাহ সালার পদ নির্দিষ্ট থাকার কথা বলা হয়েছে? রায় দুর্লভ, উমিচাঁদ, রাজবল্লভ, জগৎ শেঠ। কার কথা বলা হয়েছে? রায় দুর্লভের কথা। রায় দুর্লভ। এই যে দেখো মিরন আর রায় দুর্লভের কথোপকথন। মিরন, আপনার ব্যবস্থা তো পাকা, সিরাজের পতন হলে আব্বা হবেন মাসনদের মালিক, কাজে সিপাহ সালারের পদ আপনার জন্য একবারে নির্দিষ্ট। রায় দুর্লভ, আমার দাবিও তাই, তবে আরও একটা কথা, চারদিককার অবস্থা দেখে যেন বুঝি আপনাদের সাফল্যের কোনো আশা নেই, তাহলে কিন্তু আমার সহায়তা আপনারা আশা করবেন না। মেয়েটির বয়স ড্যাশ কি? ড্যাশ হবে কি? 15, 16, 17, 16, 16, 15, 16, 17। কত হবে? মেয়েটির বয়স 16 কি 17 হইবে। কার প্রেমের মহিমায় সমাজের অশুভ চেহারা প্রকাশ পেয়েছে? এটা নেওয়া হয়েছে পাঠ পরিচিতি থেকে। কি থেকে? পাঠ পরিচিতি, বিলাসীর পাঠ পরিচিতি থেকে নেওয়া হয়েছে। কার অশুভ চেহারা? কল্যাণী, অনুপম, মৃত্যুঞ্জয়, বিলাসী। কার? বিলাসী। আমার পথ প্রবন্ধে প্রাবন্ধিকের মতে আপন সত্যকে কুর্নিশ করে কি? আত্মঅহংকারী, অহংকারের পৌরস দিশ নির্দেশক। যে নিজেকে চিনতে পারে, যে নিজেকে চিনতে পারে সে আপন সত্যকে কুর্নিশ করে। সে তার ঘরের খুঁটি। কাকে বোঝানো হয়েছে? রহিমা, আমেনা, জমিলা, তানু বিবি। ঘরের খুঁটি বলা হয়েছে কাকে? রহিমাকে। কাকে দেখে মজিদের মনে শাস্তি বিধানের ইচ্ছা নিষ্ঠুরভাবে শানিত হয়? রহিমা, আমেনা, জমিলা, তানু বিবি। কাকে দেখে? আমেনা বিবিকে দেখে। আমেনা বিবিকে দেখে। অধিকরণ কারকে শূন্য বিভক্তির উদাহরণ কোনটি? সারা রাত বৃষ্টি ছিল। যে প্রথমেই দেখো
সময় যখন বোঝাচ্ছে আমাকে, সময় বোঝালে তখন আমার কি হচ্ছে, অধিকরণ কারক হচ্ছে, আর শূন্য বিভক্তি, এখানে কোনো বিভক্তি যুক্ত নেই। তো এই প্রশ্নগুলো যদি তোমরা সুন্দর করে দেখো, আশা করি যে পরীক্ষায় তোমরা খুবই ভালো করবা। তো সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবো। আসসালামু আলাইকুম সবাইকে।